নমস্কার। বন্ধু কথা অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আজকে রয়েছেন কাজী মাসুম আক্তার। তার নামটা বলার পরে তার সঙ্গে একটা শব্দ অবশ্যই আসবে, সেটা হচ্ছে পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। মাসুম আক্তার আমার দীর্ঘদিনের বন্ধু, তাই তো মাসুম নাকি? তো বন্ধু কথার প্রথম পর্বেই সেজন্য আমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের একজনকে চেয়েছিলাম। মাসুম আজকে এসেছে। ধন্যবাদ মাসুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে গতকাল বোধহয় মানে কয়েকদিন আগেই একটা অনুষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হলো এবং সেখানে তুমি একটা বিশেষ ভূমিকা নিয়েছো। কি করেছো, কি কেন হঠাৎ যাদবপুরে, কি ব্যাপার? আমি এই সম্প্রতি কিছু মাসখানেক হল আর কি, সম্প্রতি আমাকে মাননীয় রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের তো তিনি চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে চালান ভাইস চ্যান্সেলর, কিন্তু তার মাথায় চ্যান্সেলর থাকেন। তো চ্যান্সেলর তো নিজে গিয়ে বিশ্ববিদ্যালয় চালান না, তো তার একটা নমিনি রাখেন, মানে তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় দেখাশোনা করবেন, প্রশাসনের মাথায় থাকে। সেই চ্যান্সেলর নমিনি আমাকে নির্বাচন করা হয়েছে। চ্যান্সেলর নমিনি হয়েছে মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপে তোমার একটা ভূমিকা থাকছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে থাকছি আমি। তো প্রশাসনটা তোমার হাতে থাকছে। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর নিশ্চয়ই আছেন, প্রো ভাইস চ্যান্সেলর আছেন, ওই টিমে আমি থাকছি। বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটির যে প্রশাসনিক যে টিমের উল্লেখযোগ্য জায়গা। ছোট্ট করে জানাও যে প্রথম দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রশাসনিক দায়িত্ব নিয়ে তোমার অভিজ্ঞতা কেমন? একটা কথা বলি, দেখুন আমি যেখানে যাই কিছু করার চেষ্টা করি। বাসন, তুমি আমাকে তুমি বলো, আপনি বলো না। হ্যাঁ, অতি শ্রদ্ধা ভক্তি কখনো। আচ্ছা, আমি না অনেক আগে, 1 বছর আগে, যখন ওখানে স্বপ্নদীপ বলে একটি ছেলে র্যাগিং মারা গিয়েছিল, নামটা আর বলতে তো কোনো আপত্তি নেই, ওর বাবা মার সাথে খুব যোগাযোগ রাখে, খুব খুশি আর কি আমাকে পেয়ে ওখানে। তো তখন আমি একটা কথা বলেছিলাম, চারিদিকে হোক কলরা, হই হই, চিৎকার চেঁচাবে, সব কি হচ্ছিল সব দেখেছো তোমরা, মিডিয়া দৌড়চ্ছে, বুদ্ধিজীবীদের মুখে তখন কথা, কত কথা, তাদের কত জীবিকা পালন করছে, যে আমি কত বড় কেউ কেটে দেখো আর কি। তখন আমি একটা কথা বলেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি প্রশাসনিক দায়িত্ব পেতাম, 1 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু পরিবর্তন করে দিতাম। আচ্ছা, লোক তুমি মিডিয়াতে বলেছিলে? মিডিয়া বলেছিলাম, প্রসঙ্গক্রমে উঠেছিল দিক। তো ঘটনাচক্রে সেটা তো এলো। এটা আসার পর আমি প্রথম যে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং, সেটা হয়েছিল 24শে মে। 10 ঘন্টা ধরে মিটিং। আচ্ছা। এবং প্রায় 200-250 মধ্যে এজেন্ডা ছিল, এবং রেজুলেশন লেখা হয়েছে মিটিং এর প্রায় 77 পাতা। ভাবুন আর কি কথা। সেখানে আমার কিছু ভূমিকা ছিল, এবং ভাইস চ্যান্সেলর অত্যন্ত ভদ্র মানুষ, আন্তরিক, তিনিও নতুন এসছেন। প্রো ভাইস চ্যান্সেলর অত্যন্ত ভালো। আসলে একটু এই লাইট জ্বালিয়ে দেওয়ার ব্যাপার আছে আর কি, একটু উৎসাহিত করে, একটু জাস্ট প্রদীপ জ্বালিয়ে দেওয়া। আমি আমার মতো করে বলেছি যে আপনারা এখানে রয়েছেন, কোথাও পিছু টান থাকা উচিত নয়। যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, যেমন ওই বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি আছে, ইন্টারনাল কমিটি, তদন্ত কমিটি, তারা ওই র্যাগিং কাণ্ডে যে মারা গেছে তার মধ্যে রিপোর্ট জমা দিয়েছে প্রায় 6 মাস আগে, 11 মাস আগের কথা, সেটা ইমপ্লিমেন্ট হয়নি, বাস্তবায়ন হয়নি। এরকম সিসিটিভি কি বসেছে? বসেছে, অনেক বিলম্বে বসেছে সিসিটিভি নাকি। অর্থাৎ একটা ব্যাপার খুব স্পষ্ট যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের তো বিভিন্ন রকমের মানসিকতা আছে বা ভাবনা চিন্তা আছে, বা সমাজে নানান রকমের প্রভাবও আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তুমি জানো এটা খুব ভালো করেই যে পজিটিভ প্রভাব যেমন আছে, নেগেটিভ প্রভাব তার থেকে অনেক বেশি আছে। তার কারণ হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। আমরা আশা করবো যে কাজী মাসুম আক্তার এখানে দায়িত্ব নেওয়ার পর। একটা লাইন বলে দিই, এই মিটিংয়েই প্রথম শিলমোহর দেওয়া হলো, সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, সমস্ত খবরের কাগজে বেরিয়ে দেখবেন যে অপরাধীদের চিহ্নিত করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তির বন্দোবস্ত হয়েছে 24শে মে। এছাড়া একাধিক প্রবলেম যেগুলো সিদ্ধান্তহীনতায় ভুগছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং 5ই জুলাই সেকেন্ড মিটিং হতে চলেছে। এবং বারে বলেছি 15 দিন ছাড়া এক্সিকিউটিভ কাউন্সিলে মিটিং করতে হবে। ওখানে মিটিং হচ্ছে 6 মাস ছাড়া, 15 দিন ছাড়া, যেটা আমার প্রপোজাল। আমরা বলেছি ওই স্বপ্নদীপের নামে একটা অ্যাওয়ার্ড চালু করতে হবে, পুরস্কার ওনার নামে, যাতে করে ওনার নামটা মনে থাকে এবং লোক বুঝতে পারে এটা অন্যায়, অপরাধ, ইত্যাদি ইত্যাদি। আমি এটুকুই বলতে চাইছি, সৃজনশীলতা থাকলে, সাহসিকতা থাকলে, স্বচ্ছতা থাকলে, এবং স্মার্ট ডিসিশন নেবার যদি এক ঐকান্তিক চেষ্টা থাকে, কোথাও কোনো কিছু অসম্পূর্ণতা আছে, ছাত্রদের মধ্যে যে বিক্ষোভ করে, এটার প্রধানতম কারণ
শুধু যে তারা বিশৃঙ্খল তা না, এটা বললে ঠিক হবে না, কিছু সুশৃঙ্খল ছাত্র আছে। সব জায়গাতেই থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি যেগুলো নেওয়া দরকার ছিল, যেগুলো ছাত্রদের স্বার্থ বিরোধী হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল প্রেশারের জন্য সেগুলো হয়নি। বিভিন্ন কারণ। আসছি এবারে অন্য একটা প্রসঙ্গে। মাসুম আক্তার বললেই একটা তারিখ মনে পড়ে যায়, সেটা হচ্ছে 2015 সাল। স্থানটা হচ্ছে মেটিয়াবুরুজ, এবং সেখানে একটা স্কুলে তখন মার্চ মাসে মাসুম সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এবং জাতীয় সঙ্গীত গাওয়া, তার পাশাপাশি আমাদের সংস্কৃতি, বিবেকানন্দের জন্মদিন, রবীন্দ্রনাথের জন্মদিন ইত্যাদি পালন করার কারণে একদল উগ্রপন্থী মানুষ, স্থানীয় মানুষ, তারা ওকে আক্রমণ করে শুধু নয়, প্রায় মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল, কোমায় চলে গিয়েছিল মাসুম। এই ঘটনাটা মোটামুটি গোটা দেশের সবাই জানেন, যে একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি এইভাবে আক্রান্ত হয়েছিলেন, এবং তারপরে সে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, তাই নিয়ে অনেক অনেক দূর জল গড়িয়েছিল। মাসুম, তোমাকে আমার প্রশ্ন, সেই স্মৃতিটা তোমার কাছে আজকে এত বছর পরে কিরকম? আমার করুণা হয় ওদের জন্য। আমি যখন দেখি এই দূরে দূরে বিভিন্ন জায়গায় গাজাতে যখন বাচ্চাগুলো মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, এই দাঙ্গা, যুদ্ধ, হিংসা, এগুলোতে ক্ষতি হয় মূলত নারী আর শিশুদের। গোটা পৃথিবীতে যখন দেখছি এরা কষ্ট পাচ্ছে, এদের অজ্ঞতা, এদের গোলামি, এদের দৈন্যতা, চারিদিকে অনগ্রসরতার যে করাল ছায়া, একটা জনজাতিকে কেউ কুড়ে কুড়ে খেতে পারে। আমাকে যখন এই মারাটা হয়েছিল, আমি তার বিরোধিতা করতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম, না, তোমাদের এগোতে হবে, মূল ধারায় আসতে হবে, পৃথিবী অনেক এগোচ্ছে, তোমাদের এগোতে হবে। আসলে না, কেউ পরিবর্তন সহজে নিতে চায় না। রামমোহন বিদ্যাসাগর থেকে যদি দেখা হয়, কেউ সুখে থাকেনি। এমনকি স্যার সৈয়দ আহমদ খান যখন ইংরেজি শিক্ষার কথা বলেছিল, ব্রিটিশদের বন্ধু হতে বলেছিল একটা সময় মুসলমানদেরকে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন শুরু করতে চেয়েছে, যদিও তার পলিসি পরবর্তীকালে বিবেচনা হয়েছে কোথাও কোথাও, কিন্তু কুসংস্কার দূর করে আধুনিক শিক্ষা শিক্ষিত হতে বলেছিল, তাকেও অত্যাচারিত হতে হচ্ছে, ঠিক তাই। বললে চলবে না। তো আমি যখন মেটিয়াপুরে গিয়েছিলাম, আমার তো মেটিয়াপুরে যাওয়ার কথা ছিল না, আমি স্বেচ্ছায় ওই স্কুলটাকে চয়েস করেছিলাম। আমি ভালো একটা স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলের মাস্টার ছিলাম। আমার যেন মনে হয়েছিল মেটিয়াপুর সম্পর্কে লোকে এত বলে, আচ্ছা, আমি গিয়ে কিছু করবো। এটা কি তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই ঘটনাটা? অবশ্যই, জীবনকে কাছ থেকে দেখা। যে মানুষ জীবনে আঘাত পায়নি, দুঃখ পায়নি, যে মানুষ জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সেই জীবনকেই চিনতে পারেনি, এটা বাস্তব সত্য। আমি ওখানে গিয়ে যা দেখেছিলাম, আমার কল্পনার বাইরে। আমি এখন আপনাদের বলতে কেন দ্বিধাবোধ করছি, কিন্তু সেটাই বাস্তব। মানে আমি কি বলবো, অথচ প্রচুর ভালোবাসা পেয়েছি। ভুল ধারণা, আমাকে যারা হামলা করেছে তারা পরিকল্পিতভাবে একটা অংশ করেছে, সবাই নয়, তাদের শিক্ষক শিক্ষিকারা যুক্ত ছিল তাতে। আমি তো এরকমও জানি যে সেখানকার ওটা তো কোএডুকেশন স্কুল, সেখানকার ছাত্রীদের বাবা মারা, তারা নাকি ক্ষেত্র বিশেষে তোমার কাছে বিভিন্ন রকম অনুযোগ জানিয়েছেন, এবং এমন কিছু ঘটনা, এমন কিছু অপকীর্তি সেখানে ঘটতো যেগুলো সত্যি গ্রহণযোগ্য নয়। আমার কাছে অন্তত 200 চিঠি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার কথা শোনেন, তিনি তো মাদ্রাসা শিক্ষার দায়িত্বে এখন রয়েছেন, মাননীয় 200টার মতো চিঠি আছে ছাত্রীদের এবং তার গার্জেনদের। আচ্ছা, কি অসহায়তার মধ্যে তারা যাতায়াত করে, গেটের কাছে লাইন ধরে লুকিয়ে ছেড়ে দাঁড়িয়ে আছে তাদেরকে অসভ্যতা করার জন্য। আচ্ছা। আমি পুলিশ পিকেট বসিয়েছিলাম ওখানটায়, ওই জায়গাতে। আমি ওই জায়গায় যাচ্ছি না, প্রত্যেক রাতে মোবাইলে কি আর বলবো আর কি, সেটা আমি ন্যাশনাল চ্যানেল বলেছি। প্রত্যেকের হাতে মোবাইলে আমি তারা আর বলতে চাইছিলাম আপত্তিকর, ওটা স্কুল চলতো, শিক্ষকদের খাঁচি দিয়ে মারতো, জানেন তো? তার আগে শিক্ষকদের কাছে 25% স্যালারি নিয়ে চলে যেত, ম্যানেজিং কমিটি সেক্রেটারি গেছিল, এতটাই সন্ত্রাস। আমি শুধু আপনাদের বলতে চাই, আমি করতে চেয়েছিলাম যেটা খুব সাধারণ কাজ করতে চেয়েছিলাম, বড় কিছু কাজ না। স্কুলে জাতীয় সঙ্গীত হবে তো সাধারণ কথা, এটা কি কোনো ক্রেডিটের বিষয়? আমি চালু করতে চেয়েছিলাম, ছেলে মেয়েদের ট্রেনিং দিয়েছিলাম। রবীন্দ্রনাথের বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হবে, এটা কি কোনো অস্বাভাবিক কথা? আমি তো সারা জীবন করেছি। ওখানে অস্বাভাবিক ছিল, জাতীয় সঙ্গীত চলবে না, ভারত ভাগ্য বিধাতা। আমাকে ওখানকার যে মৌলানা, একজন আরবি টিচার থাকেন এবং সেক্রেটারি, তিনি আমার হাজি সাহেব হয়েছেন আর কি, তিনি বলেছিলেন আগুন জ্বলে যাবে, এটা হিন্দুদের গান। কোনটা? জনগণমন অধিনায়কটা কি হিন্দুদের গান? কেমন আমরা দেশে আছি না, যে দেশে, যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কবিতা লিখলেন, যার লেখা দুটো দেশের জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত, হ্যাঁ আরেকটা আছে আর কি। তো সেই মানুষটি সেই দেশে যাদের গর্ব করার কথা, সেই জাতীয় সঙ্গীত থেকে গাওয়া যাবে। রবীন্দ্রনাথ বিবেকানন্দ
এরা কারা? এরা নাকি হিন্দুত্বের প্রতীক। আমি নাকি কেন জন্মদিন উদযাপন করি? এই যে মাননীয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন না? হ্যাঁ, হত্যা করা হয়েছিল। আচ্ছা, আপনি যে কন্যাশ্রী করেছেন মাননীয়া, ওই কন্যাশ্রী করার আগে 100-এরও বেশি আর্লি ম্যারেজ বন্ধ করেছিল। প্রমাণ আছে আমার কাছে। আমি নাচ, এই গান, প্রসঙ্গটা কবিতা, নাটক। তোমাকে একটু থামাচ্ছি। খুব মানে এই কথাগুলো প্রত্যেকটা প্রণিধানযোগ্য, তুমি বিভিন্ন ইন্টারভিউতে বলেওছো। তুমি যেহেতু একটা প্রসঙ্গ তুললে মাসুম, যে অল্প বয়সে বাল্যবিবাহ আর কি, আজকেই আমি জাতিসংঘের একটা বিশেষ ইমেল পেয়েছি। সেই ইমেল থেকে আমি জানতে পারলাম 670 মিলিয়ন মেয়ের বিয়ে হয়েছে 18 বছরের অনেক কম, কারো কারো ক্ষেত্রে 11-12। আজকে এই ইমেলটাতে আরেকটা তথ্য হচ্ছে 230 মিলিয়নের কাছাকাছি ঘটনাগুলো ঘটেছে ভারতবর্ষে। দুঃখের লজ্জা। এই যে 670-এর মধ্যে 230 মানে ওয়ান থার্ডেরও বেশি বলা উচিত। এই 230 মিলিয়ন যে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে বা জোর করে বিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি হয়েছে, এত প্রচার, এত কাণ্ড, এত কিছুর পরেও দেখা যাচ্ছে একটি বিশেষ কৌম, মানে তোমাদের ইসলামের মধ্যে যেটা, এটা যেমন আছে, আবার হিন্দুদের মধ্যেও রয়েছে, কিছু কিছু আদিবাসীদের মধ্যেও রয়েছে। আমি গোটা পৃথিবীর পরিসংখ্যানে কথা অশিক্ষা। আমি ভারতে আসছি। 230 মিলিয়ন, এই 230 মিলিয়ন যে মেয়েদের যে অল্প বয়সে বিয়ে দেওয়া হলো, আমরা 2024 সালে এসে এর প্রতিকারের জন্য আমাদের কি ভাবতে হবে না? দেখুন, একটা কথা বলি, আমি কথা ছোট করি আর কি। দেখুন, ভাবতে তো অনেক কিছুই হবে। মহিলাদেরকে মর্যাদা দেবো বলেই তো মর্যাদা দেওয়া যায় না। এই বোধটা, চেতনাটা হৃদয়ের ডিএনএর মধ্যে থাকতে হয়। এটা আরোপিত না। আমি মর্যাদা দিলাম। অনেক স্বামীরা বলে আমি আমার স্ত্রীকে মর্যাদা দিয়েছি, অধিকার দিয়েছি। আরে স্ত্রী তার জন্মগতভাবে, মহিলারা তো জন্মগতভাবে প্রাপ্য। তুই দিবি কে রে? অধিকার দেওয়ার তুই দিবি কে রে? মানে এটা মাইন্ডসেট, পুরুষতন্ত্রের মাইন্ডসেট। আমি যে স্কুলের কথা বলছিলাম, দেখুন, একজন শিক্ষক, পরিষ্কার কথা বলছি, একজন শিক্ষক সে 4 দেওয়ালের মধ্যে পড়াবে আর বাড়ি চলে যাবে, কখনো সমাজের উন্নতি হতে পারে না। শিক্ষক একজন সংস্কারক হবে। শিক্ষক তার শিক্ষা প্রদানের কাজটা শুধু স্কুলের 4 দেওয়ালের মধ্যে না, গোটা সোসাইটিতে করবে। আমি নিজে শিক্ষক, আমার মনে হয় গোটা বিশ্বের ছাত্ররা আমার ছাত্র। আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে পড়াই না, আমি সেখানে যখন ওই কালকে এক গাদা ছাত্রছাত্রী আমাকে ঘিরে ধরেছিল আর কি, কাউকে মনে হয়নি যে বাইরের কেউ। আমি আমার আশেপাশে স্কুলগুলো কি করলে না, এটা নিয়ে ভাবনা চিন্তা করি। এটা তো আসার উচিত। আমি ওই স্কুলে জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, এগুলো সব হয়, আমি বন্ধ করেছিলাম নিজে উদ্যোগ নিয়ে। ইমাম মৌলানাদের খুব গায়ে লেগেছিল, তাদের পেশা না, পেশা, এই পেশা নষ্ট হচ্ছে না। বেস্টের ইন্টারেস্ট। শিক্ষকদের একটা অংশ আমি যাওয়ার আগে বেলায় 12টা আসতো, 2টো পালাতো। মাননীয়া শিক্ষামন্ত্রী, আপনাকে বলি, মাদ্রাসা শিক্ষামন্ত্রী তো নেই, মাননীয় আমি মন্ত্রী এখন আর কি, বলি আচ্ছা 12টা এলে 2টো পালালে যদি হেডমাস্টার রুখে দেওয়া, সে মার খেয়ে যাবে? শিক্ষকরা চলে গেল বিরুদ্ধে। দেখুন, যেখানে যেখানে বেস্টের ইন্টারেস্ট থাকবে সেখানে থেকে বিরুদ্ধে চলে যাবে। আমি ওখানে নাচ, গান, কবিতা, নাটক, মাননীয় যেগুলো পছন্দ করেন ছেলে মেয়েদের মধ্যে চালু করেছিলাম। ওদের মধ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্স চালু হয়েছিল। ওরা বড় বড় জায়গায় কম্পিটিশনে চলে যাচ্ছিল, সেটা অকল্পনীয়। আপনি পরবর্তীকালে যদি দেখেন ওখান থেকে, আমি যাদবপুরে একটা স্কুল হেডমাস্টার ছিলাম, আমাকে দেবদূত বলতেন, ওখানকার লোকজন দেবদূত বলতেন। তারপর এখন বাগবাজার দিকে একটা স্কুলের মাস্টার আছি, আমার মনে আছে। আপনি জেনে রেখে দিন, আপনি জেনে রেখে দিন। আপনি একটা মরে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে ওখানেও আলো জ্বালাচ্ছি। দেখুন, অহংকার করার জন্য বলছি না, উদাহরণ করার জন্য বলছি। বুঝতে পেরেছি। যারা দ্বীপ জ্বালে তারা দ্বীপ জ্বেলে যায়। আমাকে এইগুলো যে চালু করে, যারা রবীন্দ্র আর বিভিন্ন দৈনিক পত্রিকা, এগিয়ে থাকা পত্রিকাগুলোতে আর্টিকেল লিখেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, সেটা হলো কাল। কোনো কোনো চ্যানেলে তীব্রভাবে বলতাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা। দেখুন, ব্যক্তিত্ব কাকে বলে? যে ক্ষমতাশালী তার পদলেহন করে কিছু পদ আদায় করে নিলাম, যেটা দেখতে পাই আমরা আজকাল। একে কি পার্সোনালিটি বলতে? আমরা মন্ত্রী নেতা হয়ে গেলাম। আমি তো বলেছি, মাননীয় যেমন পশ্চিমবঙ্গে আছেন, মন্ত্রীরা তৈরি হয় তার কি থেকে? থুতু থেকে। মাননীয় ডান দিকে থুতু বললো, একটা ফিরা থেকে তৈরি হয়ে গেল। বাঁ দিকে থুতু বললো, একটা মন্ত্রী তৈরি হয়ে গেল। থুতু, জাস্ট থু, যোগ্যতা। আপনাকে বিজেপিতে যাদেরকে নেতা বানানো হয়েছে পশ্চিমবঙ্গে, কেউ বানিয়ে দিয়েছে। সে 2-1জন বাদ দিয়ে বলছি, তাকে যদি পদটা কেড়ে নেওয়া হয়, তাকে রাস্তার একটা সাধারণ লোক পাত্তা দেবে? নিজের বুথেই তো তাকে কিচ্ছু জানে না, কোনো অস্তিত্ব নেই। দেখুন দাদা, যদি কিছু করতে চান তাহলে অস্তিত্ব তো হবে, অস্তিত্ব তৈরি হবে। তো তোমাকে আমি একটা কথা বলি, আমি ওটা করার পরে গোটা মেটিয়ারগঞ্জ অঞ্চলে ওরা কল্পনা করতে পারে যে এমনটা হতে পারে। এমএলএ আমার সাথে করলে জনপ্রিয়তা পেত,
যদি বিরোধী কথা বলতাম, সরকার বিরোধী কথা বলেছেন সারা জীবন। বর্তমান যে সরকার আছে তার আগে বাম সরকার ছিল, এইখানটায় তোমায় থামাচ্ছি একটু, সেখানে প্রতিবার বলেছে রাজা তুমি উলঙ্গ, রাজা তুমি উলঙ্গ। এই কথা বলতে পারাটাই যোগ্যতা, ক্ষমতার বিরুদ্ধে স্রোতের প্রতিকূলে চলাটা। এটাই আমার প্রশ্ন। আমার প্রশ্নটা এরকম যে আমি লক্ষ্য করে দেখেছি, মানে আমি লক্ষ্য করে দেখেছি যে তুমি এর আগে অতীতে, আমি দেশে ফেরার পর থেকে খেয়াল করে দেখছি যে তুমি অধিকাংশ ক্ষেত্রেই সত্যি কথাটা বলছো, অধিকাংশ ক্ষেত্রেই তুমি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চেষ্টা করছো। তারপরে তুমি পদ্মশ্রী পেলে, পদ্মশ্রী পাওয়ার পরেও তোমার মুখ বন্ধ হলো না। এই যে স্রোতের বিপরীতে সাঁতারটা তুমি কাটছো, দমটা পাচ্ছ কোথা থেকে? একটা কথা বলি, ছোট কথা বলি। দেখুন, দেখো আমার যেটা হয়েছে, আমাকে তারপরে তো তুমি জানো নিশ্চয়ই 12-13 জন পুলিশ অফিসারের সামনে 1000 জন ঘিরে ধরে তারা যখন রেস্কিউ করে বাড়ি পৌঁছে দেবে, গাড়িতে তুলছে, হাত থেকে ছিনিয়ে নিয়ে মাথায় লোহার রড মেরেছিল পুলিশের সামনে। ওদের বিরুদ্ধে এখনো মামলা চালাচ্ছে, আমি আলিপুর কোর্টে মামলা চলছে। ওদের ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কিন্তু জামিন পেয়ে গেছে। আমি লিখিতভাবে সরকারকে জানিয়েছি, জামিন পায়। রক্তাক্ত হয়ে লোক কোমায় চলে গেলে জামিন পায়। আমি শুধু একটা কথা বলি, পদ্মশ্রী শিক্ষা সাহিত্যে পেয়েছি অনেক পরে, 2020-তে। তার আগে 2017-তে যখন তীব্র সমালোচনা করছি গভর্নমেন্টের, এটা কিন্তু একটা বেশ মজার, আমি কিন্তু আনন্দ পেয়েছি। মাননীয়া তার সরকার আমাকে কিন্তু শিক্ষারত্ন সম্মান দিয়েছিলাম। হ্যাঁ, তুমি তো আগে রাজ্যের তরফে পেয়েছো, পরে দেশের তরফে পেয়েছো। ভুললে চলবে না। সরকারও কিন্তু আমি বা আমাদের মতো লোকদের যে এবিলিটি তাকে অস্বীকার করতে পারে না। কিন্তু এখন তো ভোট রাজনীতি বোঝেন যে আমার কি লাভ, আমার কি ক্ষতি, এই অঙ্কটা কষা হয়। আমাকে ট্রান্সফারও করা হয়েছে, যাকে শিক্ষারত দেওয়া হচ্ছে তাকে আবার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে আর কি। মাথা নত করা যায় না। বাঙালি জাত সম্পর্কে প্রশ্ন ওঠে, এরা নাকি খুব ভীরু কাপুরুষ। কেন? আমরা শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুকেই দেখবো? আমাদের এই যে লিভিং লিজেন্ড, বেঁচে থাকা বাঙালি 11 কোটি, 140 কোটি ভারতীয়, তাদের মধ্যে সেই ব্যক্তিত্ব, সেই উদাহরণ, ছাত্রছাত্রীদের কাছে এক্সাম্পল হয়ে ওঠা কেন হবে না? শিক্ষক সমাজ থেকে এটা বেরিয়ে আসতে হবে। আর কোনো দিকে নয়, যে কোনো অন্যায়, যে কোনো পাপ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাদের লোকসান হবে, কি হবে? একটা তো জীবন, বাঁচার মতো বাঁচা। আমি বারে বারে এটা মনে করি। আমাদের সময়ের একটা ব্যাপার থাকছে। আমি জানি যে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ মাসুম। আমি তোমাকে একটা শেষ পয়েন্টে নিয়ে আসতে চাইছি। কয়েকদিন আগে কোচবিহারের কাছে মাথাভাঙাতে একটা ঘটনা ঘটেছে। একজন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষ, ইসলামপন্থী মানুষ বা ইসলাম একজন ধর্মভুক্ত মানুষ, একজন নারী, তাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, জলের মধ্যে চুবিয়ে অত্যাচার করে তিনি তার উপর অত্যাচার করা হয়েছে। অপরাধ কি? কারণ কি? না তিনি এবং তার পরিবার বিজেপি করতেন। তোমার প্রতিক্রিয়া? দেখো, একটা ছোট্ট কথা বলি, শুধু সংখ্যালঘু কারোর সাথে হয়েছে এটা নয়। আমরা গত বছর এই জুলাই মাসে দেখেছি 2 জন মহিলাকেও আমাদের মালদার বামুনখোলাতে প্রায় 2 কিলোমিটার উলঙ্গ অবস্থায় হাঁটানো হয়েছিল। মণিপুরও দেখেছি আমরা, এটা অপরাধ। কিন্তু এই সংখ্যালঘু যে কথাটা বললে, বিজেপিকে একটা কথা সংখ্যালঘু বলিনি আমি, বলিনি দ্বিতীয় সংখ্যা। তাই হোক, আমি তাই ধরি। ভাবের ঘরে চুরি করে কি হবে, ঠিক তো না। লোক যেটা বোঝে ওইটা বললে লোক বুঝবে না আমার। তো আমি বিজেপিকে বলি যে বিজেপিতে নাকি মুসলমানরা যায় না, কিন্তু বিজেপির জন্য মুসলমানদের শহীদ হতে হয়েছে সোনারপুরে। খোঁজ রাখে না বিজেপি? ওই যে মহিলাটি, সে তো বিজেপি করছে, সংখ্যালঘু মোর্চার সদস্য একজন, তার জন্যই তার শাস্তি বলে লোক মনে করছে এখন মতো খবর। তাই বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড চেষ্টা হচ্ছে, বলা হচ্ছে নাকি পারিবারিক কোদল ইত্যাদি বলা হবে। আচ্ছা, পারিবারিক কোদল যদি হয়, একটা কথা বলবো, মাননীয় একটা বাইনারি তৈরি করে দিয়েছে তিনি ঈদের সভাতে, পরিষ্কার বলেছেন রেড রোডে, যে যত মুসলমান তারা একদিকে ভোট দাও যদি বাঁচতে চাও। একদিকে মানে তার দিকে, অন্য কোনো দিকে ভোট দেওয়া যাবে না। মুসলমানদের ভোট যাবে কেবলমাত্র তৃণমূলে। মাননীয় নিজের মুখে বলেছেন ওটা। ইমাম মৌলানাদের একটা সভা হয়েছিল, ইমামদের সভা, সেখানে তারা দাবি করেছে, সার্কুলার দিয়েছে, হ্যাঁ, যে শুধুমাত্র তৃণমূলকে ভোট দাও। তাহলে একটা এমন ব্যাপার হচ্ছে যেন তৃণমূলকে যারা ভোট দিচ্ছে, আইএসএফ কে, সিপিএম কে, কংগ্রেসকে, বিজেপিকে দিচ্ছে, তারা ঠিক যেন প্রকৃত মুসলমান নয়। অর্থাৎ মুসলমান লোক যখন বিজেপি বা কোনো দল করবে, তাকে দুটো পাহাড় টপকাতে হবে। এক হচ্ছে শাসক দলের হুলিগানদের, আর দুই হচ্ছে মুসলিম যারা মাতব্বর, তাদের যে অশনি সংকেত, সমাজচ্যুত হওয়ার সংকেত, এই দুটো। ওই মহিলাটিকে যেটা করা হলো, যে তাকে ওইভাবে উলঙ্গ করে তার মারধর করে যে পরিস্থিতি করা হলো, এটা কেন? তুমি কেন
আমার দল রয়েছে, তোমার দল হচ্ছে তৃণমূল, তুমি অন্যদিকে যাবে কেন? লোক বলছে ও পারিবারিক কারণে হচ্ছে, আরে চ্যালেঞ্জ করে বলছি পারিবারিক কারণে। আচ্ছা পারিবারিক কারণে যদি হয়, মাননীয় তো বুলডোজারটা দিয়ে ওখানে মধ্যে ঘরটা ভেঙে দিতে পারে যারা এই অসভ্যতা করেছে। বুলডোজার তো কলকাতায় চলছে, এই নোংরা আবর্জনার বিরুদ্ধে বুলডোজার চলবে না, কি বার্তা! আচ্ছা এই যে মালদাতে যে ঘটনাটা ঘটেছিল, তাদের জন্য কার কার শাস্তি হচ্ছে বলুন তো? শাস্তিহীনতায় রাজ্য ভুগছে, পাপ চলতে থাকছে, একটা বিচ্ছিরি বাইনারি তৈরি হয়েছে, বাইনারি। মুসলমানরা শাসক দলের দিকে আর হিন্দু সমাজ প্রধান বিরোধী দলের দিকে। মানুষের মধ্যে সমান্তরাল বেদরেখা তৈরি করা হচ্ছে। যে গণতন্ত্রের কথা বলা হয়, যে ভোট গণতন্ত্রের কথা বলা হয়, সেটা যে কতটাই হাস্যকর জায়গায় পৌঁছে গেছে এই রাজনৈতিক লোকদের বাইনারি মানসিকতা, এটা বুঝতে হবে। আর আমি পরিষ্কার কথা বলছি, এতে কিন্তু সমাজে ক্ষয় রোগ তৈরি হচ্ছে, যেটা শিকড় আছে অনেক গভীরে, এর ফল কিন্তু সমাজকে ভোগ করতে হবে। এবং এতে একটা বড় ভূমিকা কিন্তু বামপন্থীদেরও আছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই বাইনারি তো তারাই তৈরি করেছিল প্রথমে। আজকে যেটা তুমি বলতে চাইছো, যেটা আজকে শাসক দল টেনে নিয়ে যাচ্ছে, এই বাইনারি তারাই তো। আমি একটা সত্যি কথা বলবো, ধরো যে সিচুয়েশন আছে, বিজেপি যদি পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, বিজেপি পশ্চিমবঙ্গে আসা বেশ কঠিন। কারো 35%কে দূরে ফেলে দাও, তাদের দরকার নেই। যদি কারো পলিটিক্যাল বাইনারি এটা হয়ে থাকে, তাদের এই দুর্দশা হবে। তারা জান দিচ্ছে, তারা অশ্লীলতার বলি হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তারপর তাদের মূল্যায়ন নেই বাংলায়। আপনি দেখুন না, লোকসভাতে এতজন ক্যান্ডিডেট, একটা মুসলিম ক্যান্ডিডেটকে একটা রাষ্ট্রপতি মুসলিম পাওয়া গেল না। একটা রাষ্ট্রপতি মুসলিমকে কি ওই মন্ত্রিসভায় আনা যেত না? একটা নেই গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে 140 কোটির মধ্যে, 140 কোটি ভারতবাসীর মধ্যে একটা নেই। বলুন একটা কথা, এই যদি চলে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গের মতো জায়গায় পাত্তা না পায়, এরকম চললে তলিয়ে যাবে বিজেপি, আস্তে তলিয়ে যাচ্ছে। এরা ইতিবাচক দিকটা বোঝে না। তখন বলে দিই, তখন একটা মজার ব্যাপার আছে, তখন কিন্তু তৃণমূলের থেকে মানুষ যখন সরে আসতে চেষ্টা করে, তার বিজেপি পাবে না, তাহলে মুসলিম যাবে কোথায়? বামেতে যাবে। একসময় বামেরা মুসলিমদের ভোট দিয়ে ক্ষমতায় ছিল, যেটা এখন তৃণমূলে আছে। তৃণমূল থেকে যদি কোনোদিন তৃণমূলের অপসারণ ঘটে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে বিজেপি যদি কোনোদিন ক্ষমতা আসে, প্রতিপক্ষ হবে সিপিএম, এবং কাদের ভোটে? মুসলমানদের ভোটে। পরিষ্কার কথা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে মাসুম, আজকে সময় দেওয়ার জন্য। আগামীতে আবারও কথা হবে আশা করা যায়। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্যদের দিয়ে করাবেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে, আনন্দম টিভি মানেই আপনাকে সৎ, সত্য, নির্ভীক কথাবার্তা পরিষ্কারভাবে খোলা মনে বলতে পারবে, যেমন আজকে কাজী মাসুম আক্তার বললেন, আমার বন্ধু। নমস্কার, ধন্যবাদ।